বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণী যুক্তিবিদ্যা প্রথম পত্র অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, দর্শন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের অধ্যায় 3 অর্থাৎ যুক্তির উপাদান এর যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ এর যে বাকি অংশ ছিল তা আমি আজ তোমাদের সামনে আলোচনা করব। এটি তোমাদের সামনে আমার 10 নম্বর লেকচার, অর্থাৎ এর আগে আমি তোমাদের 9টি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পেরেছ। তোমাদের একটু সমস্যা হচ্ছে। ওকে, আজ আমি তোমাদের যুক্তিবাক্যের যে শ্রেণী বিভাগের যে বাকি অংশগুলো ছিল এই বাকি অংশগুলো আলোচনা করব। লক্ষ্য করো, পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের বিভাগ। পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে সার্বিক বা সামান্য যুক্তিবাক্য, অন্যটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে বা উদ্দেশ্যের সম্পূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে আমরা বলবো সার্বিক যুক্তিবাক্য। যেমন সকল গরু হয় চতুষ্পদ, এটি একটি সার্বিক যুক্তিবাক্যের উদাহরণ। কারণ এই যুক্তিবাক্যে বিধেয়কে সমগ্র উদ্দেশ্যের উপর আরোপ করা হয়েছে। এখানে চতুষ্পদ বিধেয়টিকে সমগ্র গরু শ্রেণীর ক্ষেত্রে স্বীকার করা হয়েছে। তোমরা অবশ্যই জানো যে সদর্থক যুক্তিবাক্যে হয় দ্বারা স্বীকার করা হয় এবং নয়ার্থক যুক্তিবাক্যগুলোতে নয় দ্বারা অস্বীকার করা হয়। বিশেষ যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যে উদ্দেশ্যের আংশিক ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিশেষ যুক্তিবাক্য বলে। এরূপ যুক্তিবাক্যে বিধেয়টি সমগ্র উদ্দেশ্যের উপর আরোপিত না হয়ে তার অংশ বিশেষের উপর আরোপিত হয়ে থাকে। যেমন কিছু ছাত্র হয় মেধাবী। লক্ষ্য করো, আমি যে উদাহরণটি দিয়েছি এই যুক্তিবাক্যে মেধাবী কথাটিকে ছাত্র শ্রেণীর এক অংশের ক্ষেত্রে স্বীকার করা হয়েছে। আবার আমি যদি বলি কোনো কোনো মানুষ নয় সৎ, এটাও কিন্তু একটা বিশেষ যুক্তিবাক্যের দৃষ্টান্ত হবে। এই যুক্তিবাক্যে সৎ কথাটিকে কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমরা অস্বীকার করি। সুতরাং এই দুটি যুক্তিবাক্য হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। আশা করি তোমরা এই পরিমাণ অনুসারে যে যুক্তিবাক্যের বিভাগ, সার্বিক যুক্তিবাক্য এবং বিশেষ যুক্তিবাক্য সম্পর্কে বুঝতে পেরেছ। এরপরে নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্যের বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্যকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে: অনিবার্য যুক্তিবাক্য, বিবরণিক যুক্তিবাক্য এবং সম্ভাব্য যুক্তিবাক্য। খেয়াল করো, যে যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার সম্পর্ক শর্ত সাপেক্ষে অনিবার্যভাবে প্রকাশ পায় তাকে বলা হয় অনিবার্য যুক্তিবাক্য। তোমরা খেয়াল করো, এই সংজ্ঞাটিতে যে যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার সম্পর্ক শর্ত সাপেক্ষে হবে, এই সাপেক্ষে কথাটি এখানে মিস্টেক হয়েছে, অনিবার্যভাবে প্রকাশিত তাকে অনিবার্য যুক্তিবাক্য বলে। যেমন 2 আর 2 হয় 4, আমরা এটা বলতে পারি। আবার আমরা বলতে পারি লোকটা অবশ্যই সৎ। এই বাক্য হতে এগুলো হচ্ছে অনিবার্য যুক্তিবাক্য। বাক্যগুলোর মধ্যে যে সম্পর্ক ব্যক্ত করা হয়েছে তাদের সত্যতা সম্পর্কে কোনো সন্দেহের আমরা অবকাশ খুঁজে পাই না। বাক্যগুলো সবচেয়ে নিশ্চিত, এগুলো হচ্ছে অনিবার্যভাবে প্রকাশ পায়। আশা করি বুঝতে পেরেছ। বিবরণিক যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার যে সম্পর্ক তাদের প্রকৃতির উপর নির্ভর না করে আমাদের বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে তাকে আমরা
কি বলবো, বিবরণিক যুক্তিবাক্য। এরূপ বাক্যে প্রকাশিত বক্তব্যের সত্যতা আমাদের বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে, ফলে এর সত্যতা সম্বন্ধে আমরা জোর দিয়ে কিছু বলি না, আবার কোনো সন্দেহ পোষণ করি না, খুব স্বাভাবিক সুরেই সম্পর্কের বিবরণ দিয়ে থাকি। যেমন আমি তোমাদের যে উদাহরণটা দিয়েছি, তেঁতুল হয় টক, এই বাক্যটিতে যে সম্পর্ক বিবৃত হয়েছে তা আমাদের অভিজ্ঞতার উপর নির্ভরশীল। এদের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক স্থাপিত হয়নি, ফলে এই বাক্যটি সাধারণ সত্য হলেও পূর্ণ নিশ্চয়তা দিতে পারে না। বিবরণিক যুক্তিবাক্য নিশ্চয়তার দিক থেকে এটি দ্বিতীয়তম, অর্থাৎ এই অনিবার্য যুক্তিবাক্যের পরেই হচ্ছে এই বিবরণী যুক্তিবাক্যের স্থান। এরপরে রয়েছে সম্ভাব্য যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্পর্কটি রয়েছে এটি অপর্যাপ্ত জ্ঞানের উপর নির্ভরশীল, তাকে সম্ভাব্য যুক্তিবাক্য বলে। যেমন রফিক হতে পারে দেশপ্রেমিক, এ বাক্যে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তার সত্যতা সম্পূর্ণরূপে অনিশ্চিত, অর্থাৎ রফিক হতে পারে দেশপ্রেমিক, সে দেশপ্রেমিক নাও হতে পারে। এই বাক্যগুলোতে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা একেবারেই সম্ভাব্য, সত্য হতেও পারে আবার মিথ্যাও হতে পারে। আশা করি তোমরা এই নিশ্চয়তা অনুসারে যে যুক্তিবাক্যের বিভাগ রয়েছে তা বুঝতে পেরেছ। এরপরে আমরা আলোচনা করব তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যের বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য, একটি হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। বিশ্লেষক যুক্তিবাক্য কি খেয়াল করো, যে যুক্তিবাক্যের বিধেয়টি শুধুমাত্র উদ্দেশ্যের যথার্থ বা তার অংশবিশেষকে প্রকাশ করে তাকে বিশ্লেষক যুক্তিবাক্য বলা হয়। এরূপ যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্বন্ধে কোনো নতুন তথ্য প্রকাশ করা হয় না। এতে উদ্দেশ্যের মধ্যে যে যথার্থ নিহিত থাকে তাকে বিধেয়রূপে উল্লেখ করা হয়ে থাকে। যেমন মানুষ হয় একটি জীব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ইত্যাদি আমরা এই বিশ্লেষক যুক্তিবাক্যের উদাহরণ দিতে পারি। এসব বাক্যে যথার্থ জীববৃত্তিকে উল্লেখ করা হয়েছে। আবার আমি যে দ্বিতীয় যুক্তিবাক্যটি বললাম সেখানে বুদ্ধিবৃত্তির কথা বলা হয়েছে, মানুষ সম্বন্ধে নতুন কোনো তথ্য দেওয়া হয়নি। সুতরাং এই বাক্যটি হচ্ছে একটি বিশ্লেষক যুক্তিবাক্য। আমি যদি আবার বলি যে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধেয় পাওয়া যায় না তাকে বলা হয় অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে নতুন কোনো তথ্য প্রকাশ করবে না, সেটি হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য। যেমন মানুষ হয় একটি জীব, মানুষ যে জীব সেই তথ্যের কথাই এখানে বলা হয়েছে, অন্য কোনো তথ্য বা অতিরিক্ত তথ্য দেয়া হয়নি। সংশ্লেষক যুক্তিবাক্য কি? এটি হচ্ছে যে যুক্তিবাক্যে বিধেয় উদ্দেশ্যের যথার্থকে বিশ্লেষণ না করে উদ্দেশ্য সম্বন্ধে নতুন কোনো বক্তব্য প্রকাশ করে তাকে বলা হয় সংশ্লেষক যুক্তিবাক্য। এরূপ যুক্তিবাক্যে কেবল উদ্দেশ্যের যথার্থ বহির্ভূত গুণসমূহকে উল্লেখ করা হয়। যেমন আমি যে উদাহরণ দিয়েছি খেয়াল করো, মানুষ হয় মরণশীল, এই যুক্তিবাক্যে মরণশীলতা গুণটিকে মানুষের উপর আরোপ করা হয়েছে। হে গুণটি মানুষের যথার্থের অন্তর্ভুক্ত নয়। যুক্তিবাক্যে মরণশীলতা গুণটিকে মানুষের উপর আরোপ করা হয়েছে। এই বাক্যটিতে উদ্দেশ্যের সম্বন্ধে কিছু নতুন তথ্য প্রকাশিত হয়েছে। সুতরাং এটি হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। অর্থাৎ সংশ্লেষক যুক্তিবাক্যে উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধেয় সম্বন্ধে অতিরিক্ত তথ্য পাওয়া যায়, আর বিশ্লেষক যুক্তিবাক্যে উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে কোনো অতিরিক্ত তথ্য পাওয়া যায় না, ওই বিষয়টি ঘুরে ফিরে পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা পড়ব যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের বিভাগ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কেননা এই বিষয়টি যদি তুমি না বোঝো তাহলে এই অধ্যায়ের যে পরবর্তী অংশ রয়েছে এবং এই যুক্তিবিদ্যা প্রথম পত্রের যে 6 নম্বর অধ্যায় রয়েছে এগুলো তোমরা বুঝতে পারবে না।
আমি আশা করব তোমরা মনোযোগের সহিত এই টপিকগুলো বুঝবে। দেখো, যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা এ যুক্তিবাক্য, একটি হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য বা ই যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা আই যুক্তিবাক্য, আরেকটি হচ্ছে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য বা ও যুক্তিবাক্য। সার্বিক সদর্থক যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্তাত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক যুক্তিবাক্য বলে। যেমন, সকল গরু হয় চতুষ্পদ, এখানে এটি হচ্ছে একটি সার্বিক যুক্তিবাক্য দৃষ্টান্ত। আরও যদি আমি সার্বিক যুক্তিবাক্যের কথা আরও যদি স্বীকার করি বা বলি, এভাবে আমি বলতে পারি, সকল দাঁড় কাক হয় কালো, সকল মানুষ হয় মরণশীল, এসব হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এরপরে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য বা ই যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্তাত্ব সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয়ে থাকে। এর আগেটা আমরা পড়লাম সার্বিক সদর্থক যুক্তিবাক্যে যে সম্পূর্ণ ব্যক্তাত্বকে স্বীকার করা হয়, আর সার্বিক নয়ার্থক যুক্তিবাক্যে সম্পূর্ণ ব্যক্তাত্বকে একদম অস্বীকার করা হবে। তো তাকে বলা হবে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। এখানে খেয়াল করো, এই সার্বিক নয়ার্থক যুক্তিবাক্যের যে সংজ্ঞাটি রয়েছে, এখানে এই কোনো কিছুকে অস্বীকার করা হয় তাকে সার্বিক যুক্তিবাক্য না, এখানে একটি প্রিন্টিং মিস্টেক রয়েছে বা টাইপিং মিস্টেক রয়েছে, এখানে এটা হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। তোমরা অবশ্যই এটা ঠিক করে নেবে। যেমন আমি একটি উদাহরণ দিয়েছি, কোনো কোকিল নয় সাদা, এরকম আমি আরও উদাহরণ দিতে পারি। যেমন, কোনো মানুষ নয় নিখুঁত, মতিন নয় চতুর, সে নয় ধনী, এ কলমটি নয় পুরাতন, এসব হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্যের দৃষ্টান্ত। বিশেষ সদর্থক যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তাত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক যুক্তিবাক্য বলে বা আই যুক্তিবাক্য বলা হয়। যেমন, কিছু মানুষ হয় সৎ, এখানে উদ্দেশ্য পদের উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তাত্ব সম্পর্কে কোনো স্বীকার করা হয়েছে। কিছু মানুষ, এখানে সব মানুষকে নির্দেশ করা হয়নি, অর্থাৎ সৎ যতগুলো মানুষ রয়েছে তার মধ্যে কিছু মানুষ হয় সৎ, এখানে আংশিকভাবে ব্যক্তাত্ব সম্পর্কে বলা হয়েছে বিধায় এটি হচ্ছে একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা আই যুক্তিবাক্য। এরপরে হচ্ছে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য বা ও যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তাত্বকে অস্বীকার করা হয় তাকে আমরা বলবো কি বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। তোমরা এখানে পড়ার সময় অবশ্যই এটা মিলায় নিবা যে এটা হবে বিশেষ সদর্থক যুক্তিবাক্য, এটি হবে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। এটি একটি টাইপিং মিস্টেক, তোমরা একটু খেয়াল করবে বিষয়টি। আমি এখানে উদাহরণ দিয়েছি, দেখো, কিছু মানুষ নয় সৎ। আবার আমি যদি আরও কিছু উদাহরণ দিই, কিছু আম নয় মিষ্টি, কিছু ছাত্র নয় ভালো, এসব হচ্ছে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য বা ও যুক্তিবাক্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 4 প্রকার যে যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের যে বিভাগটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে এই পাঠ্য বইয়ে তোমরা খেয়াল করবে এবং ভালোভাবে পড়বে। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার সঙ্গে ফোনে অথবা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সমস্যাটি সমাধান করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই মহামারীতে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।